আসসালামু আলাইকুম। আজ সোমবার 23 ফেব্রুয়ারি 2026। আমাদের সামনে দৈনিকের প্রথম আলো রয়েছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। প্রথমে দেখেন, গ্যাস সংকট কাটছেই না। গ্যাস নিয়ে আলোচনা হচ্ছে এবং সংকট মূলত অর্থাৎ যে গ্যাস আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য বিষয় তা নিয়ে আমাদের সংকট আছে বাসা বাড়িতে এবং শিল্প কারখানায়। তাতে আমাদের উৎপাদনও বাড়বে না, পাশাপাশি আমাদের জনজীবনও ভোগান্তির মধ্যে থাকবে। দেখেন, দেশের প্রথম গ্যাস ক্ষেত্র যেটা আবিষ্কৃত হয় হচ্ছে 1955 সালে। এটা ছিল হচ্ছে সিলেটের হরিপুরে এবং 1955 সালে এটা আবিষ্কৃত হয়। আর 1957 সালে এখান থেকে গ্যাস উত্তোলন শুরু করে, অর্থাৎ পেট্রো বাংলা আর কি, আমাদের তেল গ্যাস অনুসন্ধান খনন ও উত্তোলনের দায়িত্বে যারা থাকে পেট্রো বাংলা। এবং আমাদের বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র আছে 29 বা 30টি। কেন বললাম এটা আমি বলছি একটু পরেই। দেখেন, এখানে বড় কলাম লেখা আছে, আগে আমরা দেখি যে পেট্রো বাংলার সূত্র বলছে দেশে গ্যাসের 11% ব্যবহৃত হয় গৃহস্থলী কাজে, রান্নার কাজে। সবচেয়ে বেশি 41% ব্যবহৃত হয় বিদ্যুৎ খাতে। শিল্পে যায় 36%, সারে 6%, সিএনজি খাতে 5% ও চা খাতে 1% গ্যাস ব্যবহৃত হয়। অর্থাৎ সবচেয়ে বেশি হলে বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য বিদ্যুতের কাজে ব্যবহার হয় গ্যাস। তারপরে হচ্ছে শিল্প খাতে, আমাদের যেসব শিল্প কারখানা আছে সেখানে যায়। এবং গৃহস্থলীর যে রান্নার গ্যাস সেখানেও কিন্তু কম না। 2009 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বাড়ি বাড়ি যে গ্যাসের দেওয়াটা, সুবিধা দেওয়াটা, ওইটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং এখনও কিন্তু ওই অবস্থাতেই আছে। তারপর দেখেন যে সার কারখানাগুলোতে 6% যায়, সিএনজি খাতে 5%, মোটামুটি এগুলো কম। তারপরেও কতটা সংকট আমাদের দেখেন। দেশীয় উৎপাদন কমছে, কি বলা হচ্ছে? জ্বালানি বিভাগের তথ্য বলছে দেশে গ্যাস ক্ষেত্র আছে হচ্ছে 29টি। এদের উত্তোলনযোগ্য মজুদ 29.74 TCF, লাখ কোটি ঘনফুট। দেখেন, 29টা বলা হচ্ছে হলো অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুসারে আর কি। সেটা হলো ইলিশা ভোলা, এই হিসাবে ইলিশা ভোলা। তবে 30তম কিন্তু একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে মাদারগঞ্জ জামালপুরে, 30তম। আর 29তম হচ্ছে ইলিশা ভোলা। দেখেন, অনুসন্ধান ও উৎপাদনে পিছিয়ে আছে। কিভাবে পিছিয়ে আছে? অনুসন্ধানের তুলনায় গ্যাস ক্ষেত্র আবিষ্কারের সফলতার হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি বাংলাদেশে। সমুদ্রসীমা বিজয়ের 14 বছর পরও বঙ্গোপসাগরে তেল গ্যাস আবিষ্কার করা যায়নি। এটা একটা সমস্যা, যা আসলে আমাদের এত বড় সীমানা জয় হলো, কিন্তু আমরা অনুসন্ধানও চালাই নাই বা চেষ্টা করি নাই। এটা আমাদের জন্য একটি নেতিবাচক বিষয়। দেখেন, বিএনপির ইস্তেহারে কি বলা আছে, এটা নিয়ে মোটামুটি একটু জানা দরকার আছে। এর কারণ হচ্ছে সামনের দিকে কি হতে পারে এবং এই গ্যাস বা তেলের ভবিষ্যৎ কী, এটা নিয়ে বলা যেতে পারে। দেখেন, বিএনপির নির্বাচনী ইস্তেহারে গ্যাস নিয়ে 3টি অঙ্গীকার রয়েছে। 1, ভূতাত্ত্বিক জরিপ ও কূপ খননে বাপেক্স হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন পিএলসি, অর্থাৎ বাপেক্সকে শক্তিশালী করে স্থল ও সমুদ্রভিত্তিক গ্যাস অনুসন্ধান জোরদার করা হবে এবং সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছ প্রযুক্তি নির্ভর কাঠামো নিশ্চিত করতে হবে বা করা হবে। 2 হচ্ছে জ্বালানির দাম সাশ্রয়ী ও স্বচ্ছ রাখতে ট্যারিফ নির্ধারণ ব্যবস্থার কার্যকারিতা জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়া চালু করা হবে।
3. গৃহস্থালী ও শিল্প খাতের গ্যাসের ন্যায্য নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতে বিতরণ কাঠামো ও মূল্যনীতি পর্যালোচনা করতে হবে। নতুন সরকারের সামনে গ্যাস খাতে অন্তত 4টি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রথমত কি, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে হবে, কারণ আমাদের উৎপাদন একেবারে কমে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এলএনজি গ্যাসের দ্বিতীয় হচ্ছে যে এলএনজি আমদানির নতুন অবকাঠামো তৈরি করতে হবে। আর তৃতীয় হচ্ছে দুর্নীতি ও গ্যাস চুরি রোধে অপচয় কমাতে হবে। আর চতুর্থত হচ্ছে দাম নিয়ন্ত্রণে রাখা। বিশ্লেষকদের মতে আমরা গ্যাস নিয়ে কী হচ্ছে দেখেন, কারিগরি ক্ষতির নামে গত বছরে 4,000 কোটি টাকার বেশি গ্যাস অপচয় হয়েছে, যার বড় অংশই চুরি। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চলে, তবে কাজ খুব একটা হয় না। নতুন সরকার জোরদার অভিযান চালিয়ে আমদানি বা উৎপাদন বাড়ানো ছাড়া গ্যাসের চাপ কিছুটা বাড়তে পারে, তবে দেশীয় উৎপাদন ও আমদানি বাড়ানো ছাড়া ঘাটতি পূরণ সম্ভব নয়। এটা হচ্ছে মূল সমস্যা আমাদের। যে কোনোভাবে দেশীয় উৎপাদন বাড়াতে হবে, দেশীয় উৎপাদনও লাগবে আর আমদানি বাড়ানোও লাগবে এই মুহূর্তে, না হলে আমাদের উৎপাদন কমবে এবং তাতে আমাদের ক্ষতির তো শেষ নেই। আসেন আমরা অন্যদিকে দেখি, এটা এ পর্যন্তই থাকুক। ওই যে ইলিশার কথা বলছিলাম, 19তম আপনার যে গ্যাস ক্ষেত্র, এটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2025 এসেছে। তো পাশাপাশি ইলিশের নাম মনে রাখতে গেলে মনে করতে পারেন যে নাম মনে রাখা না, সরাসরি সাথে একটা প্রাসঙ্গিক জিনিস আছে, হচ্ছে যে আমরা কিন্তু বিশ্বে যে ইলিশ আহরণে আমাদের অবস্থান কিন্তু প্রথম। এটা হলো অর্থনৈতিক সমীক্ষা 2025-এর একটি তথ্য। দেখি নতুন কি তথ্য। আচ্ছা দেখেন, আদালতের রায় কি ট্রাম্পের রাজনীতিকে রক্ষা করবে? কি বলেছে দেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত শুক্রবার সম্ভবত তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালত তার বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। দীর্ঘমেয়াদে আদালতের এ রায় ট্রাম্পকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে দিয়েছে। কিছু রিপাবলিকান প্রকাশ্যেই এই রায়ের প্রশংসা করেছেন। পর্দার আড়ালে আরও অনেকেই এতে খুশি হয়েছেন। আদালতের সিদ্ধান্তটি ট্রাম্পের হাত থেকে এমন কিছু হাতিয়ার কেড়ে নিয়েছে যা দেশের জন্য স্বল্পমেয়াদী অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। একই সঙ্গে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য স্পষ্ট রাজনৈতিক ক্ষতির কারণ হচ্ছিল। তবে শুল্ক নিয়ে এই গল্পের শেষ এখানেই নয়। ট্রাম্প দ্রুতই ভিন্ন একটি আইনে 15% শুল্ক আরোপ করেছেন। এমনকি শুক্রবার তিনি দাবি করেছেন সুপ্রিম কোর্টের এই রায় তার ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। কিন্তু বিষয়টি আসলে সত্য নয়। ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ কি? সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস জানায় যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে। 2016 সালের পর 2025 সালে জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় সর্বনিম্ন খারাপ বছরে পরিণত হয়েছে। এছাড়া গত কয়েক দশকের মধ্যে কর্মসংস্থানের ক্ষেত্রেও অন্যতম দুর্বল বছর ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি। সহজ কথায় মার্কিন অর্থনীতি খুব একটা ভালো যাচ্ছে না। এই স্থবিরতার পেছনে সুনির্দিষ্ট শুল্কের দায় কতটুকু তা পরিষ্কার নয়। তবে শুল্ক নিয়ে অনিশ্চয়তা এবং এর ফলে তৈরি হওয়া অতিরিক্ত খরচ স্পষ্টতই অর্থনীতির উপর
নেতিবাচক প্রভাব ফেলেছে। এই শুল্ক অর্থনৈতিক দুর্দশার জন্য ট্রাম্পকে সরাসরি অভিযুক্ত করার একটি সুযোগ করে দিয়েছে। দেখেন ট্রাম্পকে মূল্য দিতে হচ্ছে কিভাবে। ট্রাম্পকে শুল্ক নিয়ে বাড়াবাড়ি মূল্য দিতেও হয়েছে। গত 2 এপ্রিল ট্রাম্প বৈশ্বিক শুল্কের ঘোষণা দেওয়ার পর থেকে নেট সিলভারের গড় সমীক্ষায় অর্থনীতিতে তার জনপ্রিয়তার রেটিং কমে গেছে। গত মাসে সিএনএনের এক জনমত জরিপে দেখা গেছে 62% আমেরিকান শুল্ক নীতিতে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট। দেখেন রিপাবলিকানদের দিকে চোখ। যেসব রিপাবলিকান সমর্থক শুল্ক নীতি নিয়ে সন্দিহান হওয়া সত্ত্বেও এতদিন চুপ ছিলেন, তাদের অনেকেই এই অধ্যাদেশের ইতি টানতে চান। ট্রাম্পের এই একলা চলো নীতির জন্য আদালতের রায়টি একটি বড় ধাক্কা, যা তার অন্যান্য প্রচেষ্টাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। এবছর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এই শুল্ক নীতির সম্ভাব্য রাজনৈতিক ক্ষতির বিষয়টি এখন বড় হয়ে দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে শুক্রবার ট্রাম্পের মতো খুব কম রিপাবলিকানকেই আদালতের সমালোচনা করতে দেখা গেছে। এর মানে এই নয় যে তারা হঠাৎ করে এই ইস্যুতে দলবদ্ধভাবে ট্রাম্পের সঙ্গ ত্যাগ করবেন, আর ট্রাম্পও সুপ্রিম কোর্ট বা নিজের দলের চাপের কাছে নতি স্বীকার করবেন, এমনটা দেখাতে চাইবেন না। তবে ট্রাম্প যদি বড় আকারে শুল্ক আরোপের চেষ্টা চালিয়ে যান, তবে তিনি সম্ভবত রাজনৈতিক ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন। এই ছিল ব্যাখ্যা। দেখেন ইরানে আবার শিক্ষার্থীদের বিক্ষোভ। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। জানুয়ারির প্রথম 10 দিন ওই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং তখন আগুনে ঘি ঢালে হচ্ছে যুক্তরাষ্ট্র। তখন তেহরান নিরাপত্তা বাহিনী মাঠে নামালে দুই পক্ষের সংঘর্ষে হাজারো মানুষের মৃত্যু হয়। ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটিই সবচেয়ে বড় ভয়াবহ অভ্যন্তরীণ বিক্ষোভ, যদিও শেষ পর্যন্ত বিক্ষোভ দমনে সফল হচ্ছে তেহরান। দেখেন ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র এটা বলছে। ইরান তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি হয়েছে, তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর অধীনে। IAEA অধীনে তার নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ 300 কেজি ইউরেনিয়াম রপ্তানি করতে রাজি নয় তেহরান। ইরানের একাধিক সূত্র দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছে। দেখেন সূত্র বলছে পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে কয়েকদিনের মধ্যে মজুত কমানোর এই প্রস্তাব দেবে ইরান। তেহরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি, তবে তারা ইউরেনিয়ামের সমৃদ্ধতার মাত্রা 20% নিচে নিয়ে আসতে চায়। এটি কি আসলে সম্ভব? এটা দেখতে পারেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনা পেছালে ভারত, যেহেতু সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তো ভারত একটু হাফ ছেড়ে বাঁচতে পারে, যে কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনা। আমরা এটা আপাতত দেখবো না, পরে দেখব কি হতে পারে। দেখেন যুক্তরাষ্ট্রের সুবিধার পাল্লা আরও ভারী। আমাদের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে, চুক্তি কার্যকর হলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের যেসব পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, তাতে রাজস্ব আয় কমতে পারে প্রায় 419 কোটি টাকা। দেখেন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইটে শনিবার পর্যন্ত 8টি রেসিপ্রোকাল ট্রেড চুক্তির দলিল প্রকাশ করা হয়েছে। এই 8 দেশের একটি বাংলাদেশ। এই অবস্থায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান শনিবার বলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিটি হয়তো বাতিল হয়ে যাবে। বিষয়টি এখন স্পষ্ট নয়। 24 ফেব্রুয়ারির পর বোঝা যাবে কি হতে যাচ্ছে।
এই বিষয়ে মানে বেসরকারি গবেষণা সংস্থা মানে সিপিডির ফেলো বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার আগেই পাল্টা মানে এই যে যেটা চুক্তিটা হয়েছে এই চুক্তিটা কার্যকর হওয়ার আগেই কিন্তু আদালতে অবৈধ ঘোষণা হয়েছে, ফলে চুক্তির তাৎপর্য অনেকটাই কমে গেছে। তবে যুক্তরাষ্ট্র চাইলে দেশভিত্তিক বা পণ্যভিত্তিক অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে, যা বাংলাদেশকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। এটা জানার মতো আর কি, যে যেহেতু ভেঙে গেছে আদালতটার যে রায়, সেই রায়ে কিন্তু এই চুক্তিটা ভঙ্গুর অবস্থায় বা থাকবে না এমনই কিন্তু আলোচনা করা হচ্ছে। কিন্তু ট্রাম্প অন্যভাবে ওটা দিতে পারেন বলে সতর্ক থাকতে হবে। আসেন স্ট্রবেরি নিয়ে একটু আলোচনা করি। স্ট্রবেরি নিয়ে আলোচনা করতে হবে কারণ এটা উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে দেশে। শীত প্রধান দেশের ফল হলেও এখন দেশেও চাষাবাদ হচ্ছে স্ট্রবেরি। চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়ায় চাষিরা এটি চাষে ঝুঁকছেন। দেখেন, স্ট্রবেরির আদি নিবাস বলা হচ্ছে ইতালির রোম। স্বাদ ও উপকারিতার কারণে দ্রুতই তা ইউরোপে ছড়িয়ে পড়ে, একটা বিষয়। আর আমাদের দেশে স্ট্রবেরি গবেষণা নিয়ে এই অধ্যাপক মোহাম্মদ তারিক হোসেন দেশে মিষ্টি স্ট্রবেরির জাত উদ্ভাবন করেন। হ্যাঁ, উনি হচ্ছেন তারিক হোসেন হচ্ছে মঞ্জুর হোসেন। উনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক। তো ওনার হাত ধরেই মূলত স্ট্রবেরি চাষ শুরু হয়েছে আমাদের দেশে, এবং উনি কিছু জাত উদ্ভাবন করেন, যেমন রাবি 1, রাবি 2। রাবি মানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, মনে রাখা যাবে এভাবে। রাবি 1, রাবি 2, রাবি 3 নামে 3টে জাত উদ্ভাবন করেন। বর্তমানে সবচেয়ে বেশি চাষ হচ্ছে রাবি 2 চাষে। গত বছর উনি ফ্রিডম 24 নামেও একটা করছেন। ফ্রিডম নাম আসতে পারে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান থেকে উনি ফ্রিডম 24 রাখতে পারেন না, আমার যত ধারণা। তো বাণিজ্যিকভাবে খুব ভালো চাষ হচ্ছে। উনি বলছেন যে এখনও কৃষি প্রক্রিয়াজাত কোম্পানিগুলো কাজ শুরু করেনি, তবে ভবিষ্যতে জুস ও জেলি তৈরি হতে পারে। ভালো লাভ পাওয়ায় কৃষকেরা উৎপাদন বাড়াচ্ছেন, তবে সরকারিভাবে স্ট্রবেরির চাষ সম্প্রসারণে তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলছেন আর কি এরকম। আর কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে কিনা? ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।